প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার হলেন 2007-08 আলোচিত 111 সরকারের বহুল আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। সোমবার দিবাগত রাতে ঢাকার বাড়িধারা DOHS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রাতেই জানা যায় যে ডিবি পুলিশের প্রধান বলেছেন যে তার বিরুদ্ধে 5টির মতো মামলা আছে। তো সেই মামলাগুলোর ডিটেইল না জানালেও 5টি মামলার তিনি আসামি অন্তত, এই খবরটি জানা গেছে। তো লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী বহুল আলোচিত সেনা কর্মকর্তা। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি সেই 2007-08 111 সরকার। বিএনপি জামায়াত জোটের 2001 থেকে 6 পর্যন্ত যেই সরকারটি ছিল আমাদের, তো সেই সময়ে দেশে অরাজকতা চলছিল বেশ বাজে রকমের। আওয়ামী লীগের নেতৃত্বে নানা রকম সহিংস কার্যকলাপ চলছিল সারা দেশে। সে এবং কারণও ছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব নিয়ে নেন বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। তো এই সংক্রান্ত প্রতিবাদ প্রতিরোধ আওয়ামী লীগের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল ছিল। ঠিক সেই সময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার রাষ্ট্রপতিকে অনেকটা জিম্মি করে ইয়াজউদ্দিন আহমেদকে ক্ষমতা দখল করেন এবং তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে পদত্যাগে বাধ্য করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে। তখনই এই সেনা কর্মকর্তার নামটি আলোচনায় আসে। অনেক সেনা কর্মকর্তাই জড়িত ছিলেন 111-এর সঙ্গে, কিংবা তারা মিলিটারি ব্যাকড ফখরুদ্দিনের যে সরকারটি ক্ষমতায় ছিল তখনও অনেক সেনা কর্মকর্তা আলোচিত হয়েছিলেন নানা কারণে। তো মাসুদ উদ্দিন চৌধুরী তাদের মধ্যে অন্যতম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের যদ্দূর জানা আছে তাতে করে তখন মিলিটারি ব্যাকড সরকার যখন ক্ষমতা নিল তখন একটি কমিটির কথা আমরা শুনতাম, দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি। দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, সেই কমিটির মহাসমন্বয়ক ছিলেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। আর সেই সময়ে অল্প সময়ের জন্য হলেও মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে না, আসলে দেশের রাজনীতিবিদ যেখানে ছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেরই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। কারণ এই কমিটি, দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, এই কমিটির লোকজন যখন তখন যে কোনো রাজনীতিবিদকে, যে কোনো শীর্ষ ব্যবসায়ীকে হেফাজতে নিতেন, নিয়ে জিজ্ঞাসাবাদ করতেন। অনেককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং অভিযোগ আছে শীর্ষ ব্যবসায়ীদের অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তাদের কাউকে কাউকে আবার ছেড়েও দেওয়া হয়েছে, আবার অনেককে ছাড়া হয়নি। তো অল্প সময়ের জন্য হলেও পুরো দেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। নিশ্চয়ই তখন আমাদের মনে আছে অনেক ব্যবসায়ী যাদের টাকা অপ্রদর্শিত, অর্থাৎ সরকারিভাবে প্রদর্শন করা না, কালো টাকা, সেই টাকার বস্তা বিভিন্ন জায়গায় পড়ে থেকেছে বাংলাদেশে, খালে বিলে কালভার্টের নিচে। দামি গাড়ি রাস্তায় পড়েছিল অনেকবার, সেই গাড়ির মালিকানা দাবি করার লোক ছিলেন না। তো অল্প সময়ের জন্য হলেও সেই সরকারটি বাংলাদেশের দুর্নীতির অন্তরাত্মা ধরে টান দিতে পেরেছিলেন, অল্প সময়ের জন্য হলেও। এটি একেবারে নিরেট সত্যি কথা। বাট তারা সেই জায়গাটিতে থাকতে পারেননি। যদি বিষয়টি হতো আন্তরিকভাবে, তাদের দুর্নীতি দমনের বিষয়ে একটি অভিযান কিংবা জিহাদ ঘোষণা করেছেন তারা, এবং বাংলাদেশের দুর্নীতি দূর করেই ছাড়বেন, অনিয়ম অব্যবস্থা তারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন, যদি এই বিষয়টি হতো এবং তারা তাদের ঘোষিত লক্ষ্য উদ্দেশ্যে অবিচল থাকতে পারতেন, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। বাট সেরকমটি হয়নি। কেন হয়নি? তাদের লক্ষ্য উদ্দেশ্য, ঘোষিত লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে বাস্তবতার প্রায়শই মিল পাওয়া যায়নি। মানুষের বুঝে ফেলতে কষ্ট হয়নি যে পর্দার আড়ালে অন্য কিছুই হচ্ছে। যতই মুখে মুখে উপর থেকে বলা হোক,
দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, কিন্তু এই কমিটি আপোষ করে ফেলেছে। সেই বিষয়ে মানুষের জানতে খুব বেশি সময় লাগেনি। ফলে আস্তে আস্তে 111-এর প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এবং এই ফখরুদ্দিন মনিউদ্দিন সরকারের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সরকার গঠন করে, নির্বাচিত হয়ে আসা আওয়ামী লীগ, এবং তারা সরকার গঠন করে। তো সেইটি নিয়েও অনেক কথা আছে যে সেই নির্বাচনে ভারত কলকাঠি নেড়েছে, ভারত সব ঠিকঠাক করে দিয়েছে এবং আওয়ামী লীগের ক্ষমতায়ন সেই সময় ভারতের ইচ্ছের প্রতিফলন, এই কথাগুলো প্রচলিত আছে। তো এখন এতদিন পর হঠাৎ করে মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হলেন। এতদিন তিনি কোথায় ছিলেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকারের 1.5 বছর যখন হয়, ঠিক 1.5 বছর সময়ে সেনাপ্রধানের সঙ্গে মঈনু আহমেদের সঙ্গে মনোমালিন্য হয় তার এক সময়ের খুব ঘনিষ্ঠ সহযোগী মাসুদ উদ্দিন চৌধুরী। তারই প্রেক্ষিতে 2008-এর জুনে মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশের হাই কমিশনার করে তাকে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়াতে 2008-এর জুনে। তো 2009-তে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন আওয়ামী লীগও তাকে কিন্তু সরিয়ে নেয়নি। 2011-র জুন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়াতে বাংলাদেশের হাই কমিশনে থেকে যান। তো পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে নানা রকম ব্যবসায় অংশগ্রহণ করেন, ব্যবসায় জড়িয়ে পড়েন। এর মধ্যে তার ব্যবসাগুলোর মধ্যে আছে অভিজাত রেস্টুরেন্ট পরিচালনা করা এবং জনশক্তি রপ্তানি বা ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু করেন, যেটিকে আমরা আদম ব্যবসা বলি। আদম ব্যবসা শুরু করেন, পয়সা কামানোর ধান্দায় তিনি লিপ্ত হয়ে যান। ভালো কথা হতেই পারেন। আচ্ছা, তো এখন পরবর্তীতে কি হয়েছে? 2018-তে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন, শোনা যায় বস্তা ভর্তি টাকা নিয়ে। আওয়ামী লীগ থেকে নমিনেশন চাইছিলেন 2018-তে। তো নানা কারণে শেখ হাসিনার সঙ্গে হিসেব মিলেনি, আওয়ামী লীগ থেকে নমিনেশন পাননি। তো শোনা যায় শেখ হাসিনা তাকে বুদ্ধি দিয়েছিলেন জাতীয় পার্টি থেকে টিকিট নিতে। শেষে তিনি তাই করেন। প্রয়াত রাষ্ট্রপতি স্বৈরাচারী শাসক এইচ.এম. এরশাদের সঙ্গে দেখা করে জাতীয় পার্টির টিকেটে, এবং এটিও শোনা যায় শেখ হাসিনা নাকি তাকে আশ্বস্ত করেছিলেন যে তাকে জেতানো হবে। তো সেই আশ্বাসের ভিত্তিতে জাতীয় পার্টির টিকিটে তিনি নির্বাচন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সেটি। তো সেই নির্বাচন তিনি করে তিনি ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বলতেই হবে। তখন যদিও কেউ নির্বাচিত হয়নি, আসলে 2018 কথা বলছি, সেই ভোটের কথা আপনাদের জানা আছে। তো যাই হোক, তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আর সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার ব্যবসা বাণিজ্য নানাভাবে ফুলে ফেপে ওঠে। তিনি আবার রাষ্ট্রীয় সুবিধা নিতে শুরু করেন এবং তার সংসদ সদস্য পদমর্যাদা প্লাস সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, 111-এর কুশীলবদের একজন ইত্যাদি প্রভাব বিস্তার করে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে সেখানে নানা রকম দুর্নীতি করেন। কোটি কোটি টাকা সেখান থেকে তিনি আত্মসাৎ করেন, কিংবা মারেন, কিংবা বানান। আচ্ছা, সেই বিষয়ে অনেক কথা আছে। তো এইসব তিনি করছিলেন। আর 2024-এর জুলাই আগস্টে আমাদের যে জুলাই অভ্যুত্থান হলো, সেই সময়ে ফেনীর মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে 11 জন নিহত হয়েছিলেন, ছাত্র জনতা 11 জন। তো জানা যায় এই 11 জন নিহত হওয়ার বিষয়ে যে মামলাগুলো হয়েছিল, প্রত্যেকটি মামলায় অন্যতম অভিযুক্ত বা আসামি হিসেবে তার নাম এসছে মাসুদ উদ্দিন চৌধুরী। অর্থাৎ তিনি ক্ষমতা ধরে রাখবার জন্যে চেষ্টার কোনো ত্রুটি করেননি, সব চেষ্টাই করেছেন। তো যাই হোক, এর আগে আরও কিছু বক্তব্য আছে। সেটি হলো এই মাসুদ উদ্দিন চৌধুরীর উত্থান থেকে আসলে জানা যায় 1975-এ রক্ষী বাহিনী গঠিত হলে তিনি রক্ষী বাহিনীতে যুক্ত হয়েছিলেন, রক্ষী বাহিনী। পরবর্তীতে 75-এ তাকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়, বা তিনি ছিলেন রক্ষী বাহিনীর কর্মকর্তা। আর তার বিষয়ে আরেকটি তথ্য আছে, সেটি হলো এই মাসুদ উদ্দিন চৌধুরী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মীয় হন। কেমন আত্মীয়? বেগম খালেদা জিয়ার ছোট ভাই প্রয়াত সাইদ ইস্কান্দার, যিনি নিজেও একজন সেনা কর্মকর্তা ছিলেন, মেজর সাইদ ইস্কান্দার, মেজর পদমর্যাদায় তিনি রিটায়ার করেন। তো তার ভাইরা ভাই, অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরী এবং এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মামা সাইদ ইস্কান্দার, তারা দুজন ভাইরা ভাই।
তার মানে সম্পর্কে তিনি তারেক রহমানের মামা হন। তো এই পারিবারিক সম্পর্ক কাজে লাগিয়ে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ে এই মাসুদউদ্দিন চৌধুরী প্রমোশন বাগান লেফটেন্যান্ট জেনারেল হন। শুধু তাই না, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের দায়িত্ব পান বেগম খালেদা জিয়ার সঙ্গে আত্মীয়তার সুবাদে। আর এইটি বাংলাদেশে নতুন কিছু না। যেমনি এখনকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার আত্মীয়, হাসিনার কাজনের হাজবেন্ড, ফুফাতো বোন কিংবা মামাতো বোনের হাজবেন্ড। তো সেই সুবাদে হাসিনা আমলে কখনোই ওয়াকারুজ্জামানকে ঢাকার বাইরে পোস্টিং নিতে হয়নি। এবং শুধু এইটিই না, সেনাপ্রধান তিনি নির্বাচিত হয়েছেন অন্য অনেক সিনিয়রকে ডিঙ্গিয়ে। ক্রাইটেরিয়া ফুলফিল করেননি তিনি সব ক্রাইটেরিয়া, বাট শেখ হাসিনার ভগ্নিপতি, সেই সুবিধা তো তিনি নিতেই পারেন, নিয়েছেন। তো এগুলো বাংলাদেশে প্রচলিত বিষয় এবং এটি আমরা সহ্য করি, রাষ্ট্র সহ্য করে, এটি হচ্ছে আসলে। তো যাই হোক, তো এখন প্রশ্ন হলো তারেক রহমানের মামা হন সম্পর্কে আর খালেদা জিয়ার আত্মীয়, কাছের মানুষ। তো তিনি তারেক রহমানের উপর, বর্তমান প্রধানমন্ত্রীর উপর এতটা কেন ক্ষেপে গিয়েছিলেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে যুক্তরাজ্যে যাবার আগে তারেক রহমান ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। সেনাবাহিনীর গোয়েন্দা কার্যালয়ে তাকে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়, সেটি ভাষায় প্রকাশ করার মতো না। এমনকি নির্যাতনের এক পর্যায়ে তাকে লিফট আপ করা হয়, এরকম ভূমি থেকে উপরে তুলে ধরে তাকে নিচে ফেলে দেওয়া হয়, ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। ভয়ঙ্কর, অমানবিক এবং সেটি অগ্রহণযোগ্য। তো এই নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে চলে যান পরবর্তীতে। তো এইটি মাসুদউদ্দিন চৌধুরী নিজে করেননি, বাট তিনি ছিলেন নেতৃত্বে। তার নেতৃত্বে কিছু অতি উৎসাহী সেনা কর্মকর্তা এই নির্যাতনের কাজটি করেন। তো এই বিষয়ে দেশের মানুষের অনেক ঔৎসুক্য ছিল অনেক দিন ধরে, এবং আছেও এখনো, যে তারেক রহমানকে এই পরিমাণ নির্যাতন কারা করেছিলেন, কেন করেছিলেন, তাদের এত ক্ষোভ তার সম্পর্কে, তার বিরুদ্ধে কেন ছিল। তো সেই সব প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। আমাদের পাওয়া দরকার সেই সব প্রশ্নের উত্তর। সময় এসেছে পাওয়ার, যদি বিএনপি সরকার আন্তরিক হয়, যদি তারেক রহমান নিজে আন্তরিক হন। কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেশের মানুষ জানতে চান। কেন সেনাবাহিনীর কর্মকর্তারা তারেক রহমানের উপর এতটা ক্ষিপ্ত হয়েছিলেন, এর পেছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে, এর অন্তরালে কি আছে আসলে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তবে হ্যাঁ, প্রকৃত সত্য বেরিয়ে আসলে সেটি অস্বীকার করার উপায় নেই। কিছু ইনকনভিনিয়েন্ট ট্রুথস বেরিয়ে আসতে পারে, কিছু অসুবিধাজনক, আনকমফোর্টেবল লাগবে আমাদের অনেকেরই, সেরকম কিছু সত্য বেরিয়ে আসতে পারে। তারপরও সত্যের খাতিরে, ন্যায় বিচারের খাতিরে প্রকৃত তদন্ত হওয়া দরকার, তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার নিরপেক্ষভাবে, এবং তার কাছ থেকে তথ্যগুলো আমাদের জানা দরকার। এবং আরও বড় বড় বিষয়ে আমরা তথ্য জানতে চাই। সেটি কি, যেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেই নির্বাচনটি আসলে ভারতের কতটুকু হস্তক্ষেপ ছিল সেখানে? শেখ হাসিনা নির্বাচিত হয়ে বা আওয়ামী লীগের সরকার গঠন করবার কথা ছিল কিনা 1/11 উত্তর সময়ে? সেখানে ভারত কী ভূমিকা পালন করেছে? তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু মাসুদউদ্দিন চৌধুরী ভালোই দিতে পারবেন, এবং আমি মনে করি তিনি রাজসাক্ষী হতে পারেন। তার জন্য এটি সুবিধাজনক হবে। রাজসাক্ষী হয়ে গেলে যা যা ঘটেছিল, কারা তারেক রহমানকে নির্যাতন করলেন, কেন করলেন, 1/11 প্রয়োজন কেন হলো হঠাৎ করে, জেনারেল মঈনুদ্দিন কেন এতটা উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেতে পারি। এবং যেই হাক ডাক করে তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, একজন রাষ্ট্রপতিকে জিম্মি করে, তাকে পদত্যাগে বাধ্য করে, সেইটার বিপরীতে তারা আন্তরিকতা কতটুকু দেখিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্যে, রাষ্ট্র মেরামতের জন্যে, এই দেশের মানুষের জন্য, দেশের জন্য কি তারা করেছিলেন, আদৌ কোনো আন্তরিকতা ছিল কিনা, এই সব কিছুর উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। এতদিন আমরা যা শুনছি এর অনেক কিছুই মিথস, অনেক কিছুই স্পেকুলেশন, জল্পনা কল্পনা, প্রকৃত সত্য আমরা এখনো কেউ জানি না। তাই সময় এসেছে প্রকৃত সত্য জানবার, এবং সেইটি সম্ভব মাসুদউদ্দিন চৌধুরীকে নিরপেক্ষ কর্তৃপক্ষের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলে, এবং সেটি করা খুব দরকার। আর যদি না করা হয়, তাহলে আমরা কখনোই প্রকৃত সত্য জানতে পারবো না, এবং বিএনপি সরকার এর দায় বহন করবে। কখনো না কখনো এই প্রশ্নের উত্তর বিএনপিকে দিতে হবে। তাই এখন সময় এসেছে, এই সময়ের সদ্ব্যবহার করতে হবে।
তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য আমরা জানতে চাই, দেশের মানুষ জানতে চান কি হয়েছিল আসলে। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।